আসসালামু আলাইকুম। আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টার্গেট নার্সিং ভর্তি কোচিং এবং টার্গেট এনইউ বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে। আমাদের এই দুইটা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আমরা কিছু ক্লাস সবার জন্য উন্মুক্ত করে দিব। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাস এবং আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি। এইটা আসলে শুধুমাত্র যে অ্যাডমিশন প্রার্থী শিক্ষার্থীদের জন্য প্রয়োজন সেটা না, এটা আসলে বাংলাদেশের রাজনীতি সচেতন প্রত্যেকটা মানুষের জন্যই এখন আহ, জানা অপরিহার্য। কারণ তারা হচ্ছে বাংলাদেশের আহ, বর্তমান প্রেক্ষাপটে এটা বহুল আলোচিত। আমাদের গণমাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সর্বস্তরে এমনকি চায়ের দোকানের আড্ডায়ও এই বিষয়টা আসলে উঠে এসেছে, কোন পদ্ধতি আসলে কেমন, এটা আমরা একটু কিছুটা জানার চেষ্টা করব। তো আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদেরকে। আচ্ছা, এবার আসি পৃথিবীতে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি। পৃথিবীতে 170টার মতো দেশ আছে, যেই দেশগুলোয় গণতান্ত্রিক ভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং যারা আহ, সরকার গঠন করে, নির্বাচিত ব্যক্তিরা মিলে সরকার গঠন করে। আচ্ছা, সেখানে আহ, অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেগুলো সব থেকে বেশি জনপ্রিয় সেগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। তার মধ্যে একটা আছে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব, একটা হচ্ছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, আর একটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি। এখানে বাংলাদেশে যেটা প্রচলিত, আমাদের বর্তমানে এফপিটিপি পদ্ধতি প্রচলিত। আচ্ছা, এর বাইরে আছে রাউন্ড রান অফ অর টু রাউন্ড সিস্টেম, আর আছে র্যাঙ্ক চয়েস ভোটিং। তো এইবারে আমরা প্রথমে আসবো সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব। এই প্রতিনিধিত্ব বা এই পদ্ধতিতে পৃথিবীতে 30টির মতো দেশে প্রচলিত রয়েছে। এখানে কি হয়, এখানে হচ্ছে একটা দেশের মোট জনসংখ্যার 50% বা অর্ধেকের বেশি ভোট যেই দল পায় তারা মেজরিটি পায় এবং তারাই হচ্ছে সরকার গঠন করে। এইখানে বিরোধী দল বা হচ্ছে যারা কম ভোট পায় তারা আসলে কোনো কিছুরই দায়িত্ব পায় না। সরকারে যারা থাকে তারাই পুরো দেশের সকল পর্যায়ের শাসনভার এবং সবকিছুর দায়িত্ব গ্রহণ করে এবং তারাই দেশ পরিচালনা করে। এরকম একটা পদ্ধতি প্রচলিত আছে ফ্রান্সে, কিংবা আরো গুরুত্বপূর্ণ কয়েকটি দেশে, তুরস্কেও কিছুটা আছে এই পদ্ধতি। যেখানে এখানে আবার একটা সমস্যা হচ্ছে, যদি কোনোভাবে প্রথম নির্বাচনে যদি 50%-র বেশি ভোট না পায়, সেই ক্ষেত্রে তাদেরকে বিকল্প একটা উপায় খুঁজতে হয়। সেখানে দুইটা পদ্ধতি বিরাজমান আছে, একটা হচ্ছে রান অফ বা টু রাউন্ড সিস্টেম, আর একটা হচ্ছে র্যাঙ্ক চয়েস সিস্টেম। এই রান অফ বা টু রাউন্ড সিস্টেম এটা প্রচলিত আছে ফ্রান্স বা তুরস্কে, ইরানেও আছে, এবং র্যাঙ্ক চয়েস ভোটিং এটা আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো কিছু উন্নত দেশে। তো এটা কিভাবে হয়, যদি 50% ভোট কোনো দল না পায়, সেই ক্ষেত্রে সব থেকে বেশি ভোট পেয়েছে এরকম দুইটা দল বা দুইজন প্রতিনিধি বা দুইজন ব্যক্তির মধ্যে দ্বিতীয়বার ভোট হয়। এবং দ্বিতীয়বার বা দ্বিতীয় রাউন্ড যেটাকে বলে, সেই দ্বিতীয় রাউন্ডের ভোটের মধ্যে যারা জেতে তারা অবশ্যই মেজরিটি পায় এবং 50%-এর বেশি ভোট পায় মোট কাস্ট হওয়া ভোটের। তো সেই ক্ষেত্রে তারা সরকার গঠন করে। আর যদি এই পদ্ধতিটা দ্বিতীয়বার যদি নির্বাচন করতে না চায়, সেই ক্ষেত্রে যেটা হয়, অস্ট্রেলিয়ায় যেটা হয় র্যাঙ্ক চয়েস ভোটিং। এইখানে যারা সব থেকে বেশি ভোট পেয়েছে তারা যদি 50%-এর কম ভোট পেয়ে থাকে, সেই ক্ষেত্রে সব থেকে কম যারা ভোট পেয়েছে যেই দলটা, সেই দলটাকে সব থেকে বেশি ভোট পেয়েছে সেই দলের সাথে মার্জ করা হয় এবং সেইখানে তাদের ভোট যোগ হলে তারপরে যদি 50% না হয়, তাহলে আবার পরবর্তী যেইটা আছে সব থেকে কম ভোট পাওয়া তাকে মার্জ করা হয়। এভাবে করতে করতে ধারাবাহিকভাবে যখন 50%-এর বেশি ভোট হয়, তখন ওই দলগুলো মিলে সরকার গঠন করে। তো এটা হচ্ছে র্যাঙ্ক চয়েস ভোটিং। তো আমরা এরকম পদ্ধতি আছে পৃথিবীতে 30টা দেশের মতো, যেখানে সাধারণত আমরা যদি বলি স্বৈরাচার তৈরি হয়, তাহলে এগুলো হওয়া পসিবল। কারণ এইখানে আহ, আহ, যদিও দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে তাদেরকে সাপোর্ট করে, বেশিরভাগ মানুষের ম্যান্ডেট নিয়েই তারা সরকার গঠন করে, তারপরও তাদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় রাষ্ট্রের উপরে। তো সেই ক্ষেত্রে এখান থেকে স্বৈরাচার হওয়ার ঝুঁকি থাকে। তবে সংবিধান এবং আইনের শাসন যদি প্রপার থাকে, বিচার যদি সুবিচার যদি প্রতিষ্ঠিত থাকে রাষ্ট্রে, তাহলে এটা হওয়া আসলে তেমন একটা সম্ভব নয়। আচ্ছা, এরপরে আমরা আসি বাংলাদেশে যে পদ্ধতিটা আছে।
এফপিটিপি। হ্যাঁ, এখানে কি হয়, এখানে আমরা সবাই জানি, ছোটবেলা থেকে দেখতে দেখতে আসছি, বাংলাদেশের মোট সংসদীয় আসনে, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, এবং জাতীয় সংসদে 300টা নির্বাচনী এলাকা বা নির্বাচনী আসন রয়েছে। 350টা আসন, সেখানে 50টা হচ্ছে সংরক্ষিত, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক ভিত্তিতে সেখানে প্রতিনিধি দিয়ে থাকে। তো 300টা আসনে আসলে নির্বাচিত হয়। পুরো বাংলাদেশকে ভৌগোলিকভাবে আমরা 300টা খণ্ডে বিভক্ত করেছি। 300টা খণ্ড থেকে এক একটা জায়গা থেকে এক একজন প্রতিনিধি আমরা বাছাই করে থাকি। তো সেই ক্ষেত্রে ওই আসনের মধ্যে নির্দিষ্ট একটা আসন, যেমন বরিশাল 5 আসনে, আমি এখান থেকে কথা বলছি, বরিশাল 5 আসনে যদি 5 জন প্রার্থী থাকে, এইখানে যত ভোট আছে, যদি 2 লক্ষ ভোট থাকে, তার ভিতরে যে সব থেকে বেশি ভোট পাবে 5 জন প্রার্থীর মধ্যে, সে আসলে এখানে নির্বাচিত হবে। একইভাবে সারা দেশের 300 আসন থেকে যে যারা যারা নির্বাচিত হবে, তারা যদি মানে এর মধ্যে দল সমূহের মধ্যে দলীয় প্রার্থীদের ক্ষেত্রে যেই দলের নির্বাচিত প্রতিনিধির সংখ্যা বেশি হবে, সেই দল সরকার গঠন করবে। সেক্ষেত্রে যদি মেজরিটি না পায়, যদি 151টা আসনে নির্বাচিত কোনো দল না হয়, তাহলে ছোট দলগুলোর সাথে তারা সমন্বয় করে সরকার গঠন করতে পারে। তো এই পদ্ধতি বাংলাদেশে প্রচলিত রয়েছে। এখানে একটা গ্যাপ আছে, যদি ধরি আমাদের এখানে 1 লক্ষ ভোটার আছে, 1 লক্ষ, তাই না? একটা নির্দিষ্ট সংসদীয় আসনে যদি 1 লক্ষ ভোটার আছে, এ দল পাইলো 30,000, 30,000, বি দল পাইলো 20,000, আচ্ছা, সি দল পাইলো 25,000, আচ্ছা, ডি দল পাইলো 15,000। কত হলো? 40 আর 20 হচ্ছে 60। আচ্ছা, ডি। আর একটা দল ই হচ্ছে পাইলো 10,000। আচ্ছা, এবার দেখেন এখানে নির্বাচিত হলো কে? এ নির্বাচিত হলো। এখন কথা হচ্ছে, এ নির্বাচিত হলো 1 লক্ষের মধ্যে কতজন? 30,000 ভোট পেয়ে। তার মানে এখানে 20,000, 25,000, 15,000, 10,000, 70,000 মানুষ হচ্ছে তাকে ভোট দেয়নি। কোন সংসদীয় আসনে কোন এক প্রার্থীকে 70,000 মানুষ, 1 লক্ষ ভোটের মধ্যে 70,000 ভোটার তাকে হচ্ছে ম্যান্ডেট দেয়নি। তারপরও সে নির্বাচিত, এবং সেখানে সে 30,000 ভোটারের ম্যান্ডেট নিয়ে সে হচ্ছে পুরো 1 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতেছে। এইখানে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার সিস্টেমটা শুধুমাত্র এই ক্ষেত্রে বেটার। শুধুমাত্র না, আরো অনেকগুলো ক্ষেত্র আছে, যেগুলো আমরা হচ্ছে একে একে দেখানোর চেষ্টা করব। সংখ্যানুপাতিক বা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে, আগেই বলে রাখি, এখানে অনেকগুলো পদ্ধতি আছে, প্রকারভেদ আছে পিয়ারের। যেই প্রকারভেদটা সব থেকে বেশি প্রচলিত, সেই পদ্ধতিটার কথা বলি, সেখানে হচ্ছে পুরো বাংলাদেশকে যদি আমরা একটা আইনসভা হিসেবে বিবেচনা করি, বাংলাদেশে তো অবশ্যই একটাই আইনসভা, এবং সেইখানে যারা সংসদ সদস্য হবেন তারা হচ্ছে আইন তৈরি করবেন, তাদের একমাত্র কাজ। যদি সেটাই হয়, তাহলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আসলে আমরা সংসদে দেখতে চাইবো, কারণ প্রত্যেক রাজনৈতিক দলেরই নিজস্ব মতামত থাকবে, এবং প্রত্যেক রাজনৈতিক দল চেষ্টা করবে তাদের ভালো ভালো যোগ্য প্রার্থী বা যোগ্য হচ্ছে প্রতিনিধিকে সংসদে পাঠানো। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে এ দল পায় হচ্ছে 30%, বি দল পায় হচ্ছে 25%, আবার সি দল যদি পায় 25%, আর ডি দল যদি পায় 20%, সেই ক্ষেত্রে সংসদে প্রতিনিধি কার কতজন হবে? যদি 300টা আসন থাকে, সেইখানে এ দলের হবে 90 আসন, বি দলের হবে 75 আসন, সি দলের হবে 75 আসন, এবং ডি দলের হবে 60 আসন। তাহলে সরকার কারা গঠন করবে? 151টা তো লাগবে অবশ্যই। তো এইখানে যদি 90,
যদি 30 আর 20 এখানে যদি 50 হয়ে যায়, এই দুইটা যদি যোগ করা হয় তাহলে সরকার গঠন করতে পারে। এই দুইটা যোগ করলেও সরকার গঠন করতে পারে। এখানে এই দুইটা যোগ করলেও সরকার গঠন করতে পারে। তো যারাই সরকার গঠন করুক, বাকি যে দলগুলো থাকবে তারা বিরোধী দলে থাকবে সরকার, এবং তাদের বিরোধী দলকেও অনেক ক্ষেত্রে সরকারের বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেওয়া হবে বা মূল্যায়ন করা হবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে পিয়ার সিস্টেম। গ্রামে প্রচলিত একটা কথা আছে যে তুমি ভোট দিয়েছো, তোমার ভোট কি পড়ছে? পিয়ার সিস্টেমে আসলে ভোট পচার তেমন কোনো সম্ভাবনা নেই। এইখানে এফপিটিপি তে ভোট পচার সম্ভাবনা থাকে। যদি এখনো বুঝতে অসুবিধা হয়, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। মনে করো ক্লাসের মধ্যে, একটা ক্লাসের মধ্যে আসলে 30 জন শিক্ষার্থী আছে। 30 জন শিক্ষার্থী, 30 জন শিক্ষার্থী। শিক্ষক বললেন আমি তোমাদেরকে আজকে ট্রিট দেব বা খাওয়াবো, কিছু একটা খাওয়াবো, তোমরা উন্মুক্ত মতামত দাও, তোমরা কে কি খেতে চাও। আচ্ছা, এইখান থেকে 7 জন স্টুডেন্ট বললেন তারা হচ্ছে মিষ্টি খাবেন, মিষ্টি খাবেন। 10 জন লোক বললেন সিঙ্গারা খাবেন, সিঙ্গারা খাবেন। এইখানে 8 জন লোক বললেন তারা হচ্ছেন চিকেন খাবেন, 8 জন লোক বললেন চিকেন রোল খাবেন। তাহলে আর 5 জন বললেন তারা বিরিয়ানি খাবেন, বিরিয়ানি খাবেন, তাই না? এবার যদি বলা হয় এখানে এলিট শ্রেণী কারা, বা যারা হচ্ছে খাবার কোনটা ভালো কোনটা দামিও খাবার এটা বোঝে কারা, এই যে 5 জনে আসলে বোঝে, তারা বিরিয়ানি চুজ করছে, তাই না? এখানে যদি যদি শিক্ষক যদি সবাইকে বিরিয়ানি খাওয়ায়, সেক্ষেত্রে সবাই জিতে যেত, কিন্তু সেটা তো হয়নি। কারণ অধিকাংশ স্টুডেন্টরা বুঝতেই পারে না তার জন্য আসলে কোনটা বেটার, সে হচ্ছে সিঙ্গারা চেয়ে বসছে। এখন এইখানে যদি শিক্ষক সবাইকে সিঙ্গারা খাওয়ায়, এইটা হচ্ছে এফপিটিপি। আমি আবারও বলি, এইখানে যদি 30 জন শিক্ষার্থীকে যদি শিক্ষক সিঙ্গারা খাওয়ায়, তাহলে সেটার নাম হচ্ছে এফপিটিপি। কেননা এখানে মেজরিটি বা সর্বোচ্চ সংখ্যক লোক সিঙ্গারা চেয়েছে 10 জন, কিন্তু 20 জনে কিন্তু সিঙ্গারা খাইতে চায়নি। আমি বুঝাতে পারছি? 20 জন সিঙ্গারা খেতে চায়নি, 10 জন চেয়েছে, অথচ তারাই হচ্ছে এখানে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু যদি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার সিস্টেম থাকে, সেক্ষেত্রে শিক্ষক কি করবেন? এই 7 জনকে মিষ্টি দিবেন, 10 জনকে সিঙ্গারা দিবেন, 8 জনকে চিকেন রোল দিবেন, আর 5 জনকে হচ্ছে বিরিয়ানি দিবেন। এইটার নাম হচ্ছে পিয়ার সিস্টেম বা সংখ্যানুপাতিক পদ্ধতি। তো আশা করি বুঝতে পারছেন, এবং আরো অনেকগুলো প্রশ্ন আছে এই রিলেটেড। আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলোকে আপলোড করব, তখন আরো বিস্তারিত করে করব। আজকে হচ্ছে প্রাথমিকভাবে শর্টকাটে সারলাম। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই রিলেটেড আরো বেশি, সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন। আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে একটা 1 ঘন্টার একটা বিশাল সেশন করব আমরা। আল্লাহ হাফেজ আজকের মতো।